আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ দেওয়ান। আমি বর্তমানে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। সামনে আমার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে জয়েনিং রয়েছে। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে, ব্যাচেলর করেছি, বিএসসি নার্স। কমপ্লেক্স পাশ করলেন, তার পিছনে মোটিভেশন কি ছিল, মানে কেন আসলেন এখানে? দুটো ভাগে ভাগ করি তো আমার কাছে দুইটা বড় মোটিভেশন ছিল। একটা হচ্ছে আমাদের দেশের সিস্টেম আমাকে এই বিষয়টাকে মোটিভেশন দিয়েছে যে তো এই সিস্টেমটাকে আমরা অনেকে অ্যাভয়েড করতে চাই। তো সেক্ষেত্রে এই বাইরের যে লাইসেন্সিং এর বিষয়, এই বিষয়টা থেকে এদিকে আমরা ধাবিত হয়েছি, অনেকেই এখনো হচ্ছি। তো এটা হচ্ছে প্রথম রিজন। আর সেকেন্ড অফ অল, এটা একটু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, শুনছেন কিনা জানি না, মানে আমার এটা একটা বড় একটা মোটিভেশনের কাজ করছে হচ্ছে আমার জুনিয়ররা। তাদেরকে সবসময় উপদেশ দিতাম, এটা করো সেটা করো। তো অনেকদিন পরে খেয়াল করলাম যে পাশ করে বের হয়ে আসলাম, তারপরও নিজের কোনো একটা রেকগনিশন নাই। আহ শুধু উপদেশ দিচ্ছি, কিন্তু আমার তো একটা অবস্থানের প্রয়োজন আছে। তো মানে সেই অবস্থান থেকে যাতে মানে আমার অ্যাডভাইজারি যে রোলটা আছে সেটা যাতে আমি ভালোভাবে তাদের দিতে পারি। কেন বলছি, আমি স্টুডেন্ট কাউন্সিলের একজন রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তো সেই অনুযায়ী আমি আমার জুনিয়রদের নিয়ে এ ধরনের অনেক ধরনের ওয়ার্কশপ করেছি, অনেক ধরনের মিটিং করেছি যে বাইরে আমাদের কেন যাওয়া প্রয়োজন। আমাদের যেহেতু একটা ভাস্ট পপুলেশন আমরা বাংলাদেশে, তো সেক্ষেত্রে আমাদের নার্সিং খাতের যে অবস্থা এখন বাংলাদেশে, অনেক নার্স প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে। তো এখান থেকে যদি আমরা একটা ভালো পার্সেন্টেজ যদি আমরা বাইরে যেতে পারি আমাদের নার্সিং খাতে, আমার মনে হয় যে বাইরে থেকে আমাদের বাংলাদেশে বড় একটা রেমিটেন্স আসার সুযোগ আছে। তো শুধু রেমিটেন্সের দিক থেকে না, আমাদের প্রফেশনাল গ্রোথ আরো উঁচুতে যায়। আমাদের পাশের কান্ট্রি গুলোর দিকে যদি তাকাই, ইন্ডিয়া, নেপাল, তারা বাইরে কিন্তু অনেক অনেক, কিন্তু বাংলাদেশ থেকে খুবই এই সংখ্যাটা কম। তো আমরা এদিকে ধাবিত হচ্ছি, বা আমার ইচ্ছা হয়েছে যে এদিকে আমরা ধাবিত হই। আস্তে আস্তে সবাই এই বিষয়গুলো জানতে পারবে, ইনফরমেশন এক্সপ্যান্ড হবে, আমরা একটা ভালো এই প্রফেশনে একটা ভালো রোল প্লে করতে পারবো আর কি। বিশেষ করে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে সামনে, হয়তোবা কেউ কেউ করে ফেলছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে তাদের কেরিয়ার পাথটা কেমন হওয়া উচিত? সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করছে অথবা ডিপ্লোমা কমপ্লিট করে আসছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি যাদের সুযোগ রয়েছে, আসলে এটা তো বাইরের দেশের বিষয়। আমার মনে হয় যে আমরা বিষয়টাকে অনেক কঠিন ভাবে দেখি। যে আমি রিসেন্ট মালয়েশিয়া থেকে আসলাম, আমি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি দেশে চলে আসছি। তো অনেকে বিদেশ অনেক দূরে ভাবে, তো আসলে মানে দূরে কোনো কিছুই না। তো আমি তাদেরকে বলবো, যাদের সুযোগ রয়েছে প্রত্যেকেই বাইরে যাওয়ার চেষ্টা করার জন্য। কারণ এক্ষেত্রে তার ব্যক্তিগত লাভ হচ্ছে, তার প্রফেশনগত লাভ হচ্ছে, এবং দেশও এক্ষেত্রে মানে তার থেকে লাভবান হবে আর কি। সমাজ তার থেকে কিছু পাবে, সে নিজেও পাবে, সমাজকে কিছু দিতে পারবে। তো আমার মনে হয় যে গ্রাজুয়েশনের পরে যাদের সুযোগ রয়েছে প্রত্যেকেরই বাইরের দেশের লাইসেন্সের কথা ভাবা উচিত। এনক্লেক্স দেওয়ার জন্য আসলে অনেকে ভাবে যে অনেক টাকা প্রয়োজন। আপনাদের বিষয়টা কেমন কেমন আপনার মনে হয়? আজকে যেটা আমি টাকাটা বিনিয়োগ করছি, এটা আমার জন্য করছি, এটা আমার ভবিষ্যতের জন্য করছি, এটা অন্য কারোর জন্য করছি না। তো কিছু টাকার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার খরচ করা প্রয়োজন। এতটুকুর জন্য তো আমি আমার ফিউচার থেমে থাকতে পারে না। আমি যদি আমার ফিউচার নিয়ে চিন্তা করি, আমি আমার জন্য আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গেলে এতটুকু ইনভেস্ট আমাকে অবশ্যই নিজের পেছনে করতেই হবে। আশা করি যদি কেউ বাহিরে যায়, বহু গুণে ফেরত পাবে। তো সুতরাং এতটুকু ইনভেস্টমেন্ট আমাদের করতেই হবে নিজের জন্য, নিজের প্রফেশনাল গ্রোথের জন্য। এই জার্নিতে কি কি রিসোর্স আপনি ফলো করছেন? আপনাদের মেইন ক্লাস শিট গুলো ফলো করেছি, এবং সাথে আমার সিম্পল নার্সিং ছিল, এই দুটো আমার মেইন রিসার্চ ছিল। এছাড়াও বহুল পরিচিত যেটা সন্ধ্যার যে বইটা আছে, এই বইটা আমি একবার পড়েছিলাম অনেক আগে। পরবর্তীতে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করেছি, তারপরও ওভাবে মানে আমি ইয়ে করতে পারি নাই। তো মোটামুটি আমি ওইটারও আমার নলেজ ছিল। তবে মেইন আমার সাপোর্ট ছিল আপনাদের শিট এবং সিম্পল নার্সিংটা আর কি। আমার এই দুটো কি মানে হাতিয়ার হিসেবে আমার কাজে লেগেছে আর কি। আপনি পড়াশোনা করতে গিয়ে কোনো ডিফিকাল্টিস ফেস করছেন কিনা, যে বেশি কঠিন বা বেশি সহজ, কেমন লাগছে আপনার কাছে? না, অনেকেই ভাবে এনক্লেক্স হয়তোবা এখনো বাংলাদেশের হয়তোবা অনেকেই ভাবতেছে যে হয়তোবা এনক্লেক্স অনেক কঠিন। এনক্লেক্সটা আসলে কঠিন না, কঠিনটা হচ্ছে আমাদের প্রতিদিন কনসিস্টেন্ট থাকাটা। তো যারা রেগুলার পড়াশোনা করতে পারবে, কনসিস্টেন্ট থাকতে পারবে, তাদের জন্য এটা কঠিন না। আমি এনক্লেক্স মোটেই কঠিন ভাবছি না। এবং এমসিকিউ এক্সাম কেন এত কঠিন হবে? এক্সাম প্যাটার্নটা আমার মনে হয় যে এটার সঙ্গে আমাদের অভ্যস্ত হইতে হবে। আর হঠাৎ করে তো আমরা এরকম একটা এক্সাম দিই না, আমরা প্র্যাকটিস করার পরে, অনেক প্র্যাকটিস করার পরে তারপরে এরকম একটা এক্সামে বসি। তো আমার মনে হয় যে এটাকে এত কঠিন ভাবে আমার কাছে মনে হয় নাই। যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে হয়তো বা কঠিন মনে হয় নাই। তো এটার সঙ্গে সবাই খুব সহজে অ্যাডাপ্ট হয়ে যাবে আমি মনে করি। এক্সাম দেওয়ার আগে আপনার আপনার ফিলিংসটা কেমন ছিল? একটা, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম ছিল, তো একটা ইন্টারন্যাশনাল প্রেশার করা, মানে প্রেশার ছিলই, মাথার মধ্যেও ছিল, বুকের ভেতরেও ছিল। তো তারপরেও যখন কম্পিউটারের সামনে বসেছি, তখন আর এইসব ডিস্ট্রাকশন কোনো কাজ করে নাই। তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রেশার, এটা একটা এক্সাম প্রেশার অবশ্যই আছে। এবং আমার ক্ষেত্রেও অনেক প্রথমে একটু নার্ভাস ছিলাম। তো তারপর যখন আমি এক্সাম সেন্টার প্রবেশ করি, তারপর আমার
এটার তেমন কিছু মনে হয়নি, তখন নর্মাল এসেছি। কোশ্চেন ডিল করার ক্ষেত্রে কিভাবে ডিল করতেন? কোনো ট্রিক্স ফলো করতেন কিনা, আপনার নিজস্ব কোনো ট্রিক্স? ফার্স্ট অফ অল, মেইন সূত্র আমার কাছে মনে হয়েছে আমার এতদিন এক্সপিরিয়েন্সে, যে প্রশ্নের সঙ্গে 4টা অপশনের একটা অপশন ডিরেক্ট সম্পর্ক থাকে, এই অপশনটা আমাদেরকে বের করতে হয়। সাথে আমরা এলিমিনেশন যে স্টেপ গুলো ফলো করি, বাকি 3টা আমাদের এলিমিনেশন করতে হয়। অনেক সময় 2টা আমাদের কাছে কমন হয়ে যায়, তো সেক্ষেত্রেও দেখা যায় যে ডিরেক্ট সম্পর্ক, ডিরেক্ট রিলেশন উইথ, মানে কোশ্চেনটাকে, কনসার্নটাকে অ্যাড্রেস করতেছে, এই অপশনটা আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু এভাবে ভাবলে যে ডিরেক্ট কোন অপশনটা আমাকে এই প্রশ্নের সমাধান দিচ্ছে, এভাবে দিলে আমার কাছে মানে এই স্ট্র্যাটেজিটা আমার কাছে খুব আমার কাজে লেগেছে আর কি। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা বিষয় শেয়ার করবো, যারা সামনে পরীক্ষা দিবে আর কি, বা ভবিষ্যতে দিবে আর কি, আমাদের প্রত্যেকেরই আমাদের ভিতরে একটা হারিনেস কাজ করে, যে আমার কাছে এটা মনে হয়েছে এই অপশনটা, হ্যাঁ আমি অ্যানালাইসিস করে ফেললাম, হ্যাঁ দিয়ে ফেললাম। তো এই জিনিসটা আসলে আমার মধ্যেও কাজ করেছে, আমার মধ্যে অনেক বেশি কাজ করেছে। এটা আমি আস্তে আস্তে মক দিয়ে দিয়ে মানে প্র্যাকটিস করার পর আস্তে আস্তে কমাই নিয়ে আসছি। যে সেটা হচ্ছে যে প্রশ্ন আমি একবারই করছি, অপশনও আমি একবারই করলাম, আমার এই অপশন একবার মনে হয়েছে হ্যাঁ এটা সঠিক, আমি দিয়ে ফেললাম। এই জিনিসটা আমার মনে হয় যে এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া ঠিক হবে না। আমার সব প্রশ্নের রেশনাল আমাকে দেখতে হবে যে প্রশ্নের সঙ্গে ঠিক আছে কিনা। প্রত্যেকটা অপশন আমাদের ভালোভাবে পড়তে হবে। কোশ্চেন প্রয়োজনে আমি 2বার করে, এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি, কোশ্চেন প্রয়োজনে 2বার করে আমার করতে হবে। আর আরেকটা বিষয়, যে কোশ্চেনে কনফিউজ, সেই কোশ্চেনটা অবশ্যই আরো একবার রিপিট আমাদের করতে হবে, যে নিশ্চয়ই আমি উপরে কিছু ফেলে আসছি হয়তোবা। তো এই স্ট্র্যাটেজিটাও আমার ভালো কাজে লাগছে আর কি। এটা কত সময় ছিল এমটিএস এর জন্য প্রিপারেশন টাইমটা? আমি যেহেতু জবের পাশাপাশি প্রিপারেশন নিয়েছি, আমি প্রতিদিন খুব বেশি পড়তে পারি নাই, তবে প্রতিদিন আমি চেষ্টা করেছি 3-4 ঘন্টা পড়ার জন্য। তবে এটা একদম কনসিস্টেন্ট, প্রতিদিন, মানে আমার বাদ যায় না। আমি হয়তো বা কোনোদিন বই ধরতে পারি নাই, সেদিন আমি পড়াশোনা করছি মোবাইলে। যদি আমার কাছে বাইরেও যদি আমি থাকতাম, সেখানে আমি পড়াশোনা করেছি। আসলে কনসিস্টেন্টের উদাহরণ যদি আমি দিতে যাই, আমি আমার হসপিটাল ডিউটির সময় আমি অনেক পড়াশোনা করতাম, অনেকেই খেয়াল করতো। আমি আমি অপারেশন থিয়েটারে জব করি। তো দেখা গেছে যে আমি আর অপারেশন চলাকালীন সময় আমি পড়াশোনা করেছি। কোন সময় যদি বসার সুযোগ হতো, সেখানেও আমি পড়াশোনা করতাম। আমার হসপিটালের সার্জনরা মাঝে মাঝে বলতো যে আব্দুল্লাহ, তুমি এত কি পড়াশোনা করো? আবার আপনাদের শীট পাতলা, তো আমি নিয়ে যেতে আমার মানে ক্যারি করা সহজ হতো। তো সেই শীট অনেক সময় দেখার পর তারা কমেন্ট করতো যে তোমাদের এত কিছু পড়াশোনা করতে হয়? সবকিছুই পড়াশোনা করতে হয় আমাদের। মানে তারা অবাক হয়ে যায় যে আমাদের এত ডিপ পড়াশোনা করতে হয়। আচ্ছা, আপনার প্রিপারেশনটা কত মাসের ছিল? আমার মেইনলি পড়াশোনা শুরু হয়েছে কোচিং যখন আমি শুরু করেছি এপ্রিলে, তখন থেকে। তবে আমি ডিসিশন মোটামুটি নিয়েছিলাম 25 জানুয়ারিতে। প্রিপারেশন নেওয়ার সময় তো অনেক এক্সাম দিয়েছেন আমাদের এখানে, তো কখনো যদি কোনো এক্সাম খারাপ করতে, তখন আপনি কি করতেন? প্রথমের দিকে আমি যে ভুল করেছিলাম সেটা হচ্ছে, বা যদিও বা ম্যাক্সিমাম আমি এই ভুলটা করে, তবে আমি বলবো যে এই ভুলটা যাতে কেউ না করে, যে পরীক্ষা দেওয়ার পরে খারাপ হইলে হোক, ভালো হইলেও হোক, আবার যাতে সাথে সাথে রেশনালটা দেখে ফেলে। কারণ মানে প্রত্যেকটা কোশ্চেনের পিছনে যে যুক্তি বা যে রেশনালটা রয়েছে, এটা আমি অনেক পরে এসে বুঝতে পেরেছি যে এটা কেন সাথে সাথে দেখা ইম্পর্টেন্ট। সাথে সাথে দেখা ইম্পর্টেন্ট এই কারণে যে আমি পরবর্তীতে যদি সেই আমার ভুলগুলো দেখতে যাই, তাহলে পরবর্তীতে আমার প্রশ্ন আবার দেখতে হয়, অ্যান্সার আবার দেখতে হয়, নতুন করে আমার ব্রেন স্টর্মিং করতে হয়। কিন্তু সাথে সাথে দেখলে হয় যে আমি এই কারণে ভুল করেছি, এই হচ্ছে আমার গ্যাপ, এই জিনিসটা আমার মাথায় সুন্দরভাবে গেঁথে যায়। কিন্তু পরবর্তীতে আপনার এটা যদি আমরা দেরি করে দেখি, তো সেক্ষেত্রে হয় কি যে আমার কাছে আবার নতুন লেগেছে। রেজাল্ট পাওয়ার মোমেন্ট আপনার কেমন ছিল? জানার সময় আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আপনার হয়তো বা মনে থাকবে যে আমি তাড়াহুড়া করে একটু ফোনটা রাখতেছিলাম। আসলে আমি এত খুশি হয়েছি যে আমি আগে একটা সেজদা দিয়েছি আপনার ফোনটা রেখে। আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা। আমি আগে সেজদা কিছুক্ষণ ছিলাম তখন। এতটা খুশি হয়েছি আমি। তারা হয়তো বা ভালোভাবে জানে, বা যারা প্রিপারেশন নিচ্ছে তারা বুঝতেছে যে আসলে অনেক অনেক পড়াশোনার পরে তাদের এরকম একটা রেজাল্ট আসে।